হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৫১-৫২। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ৩টা ৫১। শেষ রাতের প্রহর ঘনিয়ে ভোর হতে চলল। সবে বাসায় ঢুকল হৃদ। চারিপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। হৃদের পিছন পিছন আসিফও এসেছিল, তবে সে নিস্তালায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে। জসিমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পেছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ। ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগোলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখে পড়ল খালি ঘরটাকে। বুঝতে পারল মায়ের হৃদের ঘরে ঘুমায়নি। হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগোলো সামনে। হাতের চাবিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে মায়ের সন্ধান করলো পুনরায় কক্ষ হতে বেরোতে বেরোতে। পরপর ২ কক্ষে চেক করে তৃতীয় কক্ষে প্রবেশ করতে মায়ের দেখা মিলল সেখানে। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া। খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে। হৃদ এগিয়ে এসে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে যেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুইয়ে বেডসাইডের আলো জ্বালিয়ে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হয়ে শুলো গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে। হৃদু কোমর ঝুঁকে মায়ের এলোমেলো খোলা চুল গোছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা তার নেই। তাই মায়ের সকল চুল এলোমেলো অবস্থায় দলবটা করলো পেঁচিয়ে। বালিশের ওপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন ঝলমল করছে মায়ের রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসলো মায়ের সম্মুখে। পরপর কপালের ভাঁজ ফেলে দৃষ্টি ঘোরালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে। অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ। সে কাউকে জ্বালাতেই পারে না। অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকে এই নারী বাধ্য করতে পারে। এই তো, আজ যেমন বাধ্য হয়ে বইয়ের সামনে ঝুঁকে আছে। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? হৃদের কুঁচকানো কপালের ভাঁজ সোজা হলো। মায়ের গালে আসা চুলগুলোকে সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়ল মায়ের গালে। বরফের ন্যায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতে ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ের গাল থেকে, বরং আক্রোশে নিজের কাজ করলো। মায়ের গালে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ের গালে চেপে ধরলো। মায়া আবারও নড়ে উঠতে হৃদের দৃষ্টিতে নমনীয়তা দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকেও তুমি বেঁচে গেলে বউ। তবে দিন আমারও আসবে। এই একই বিছানা তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলে হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে। শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরে বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ? তোমায় ছাড়া কিছু চলে না আমার, শূন্য আমি। মায়ের নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। কবাট থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকলো। টের পেল না হৃদের উপস্থিতির খবরটা। আর না শুনতে পারল হৃদের না বলা ভালোবাসাময় কথাগুলো। হৃদের অবাক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রকাশিত থাকলো। মায়ের শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো। রাতে খাবার সে বাহির থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাবার প্রয়োজন পড়ল না। হৃদ হাতে টাওয়াল দিয়ে মাথাটা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো। হাতের কফিতে চুমুক দিতে দিতে পেছন ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া উড়ানো কফির মগ যেন নিস্তব্ধ পরিবেশে মোহিত করছে। হৃদ পেছনের শিলটে কোমর ঠেকে বাম হাত গুজালো পকেটে। ডান হাতের কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবল, বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে। অথচ তার বউ ঘুমিয়ে। এই রাতটা সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত তার মন নারাজ। সেও খানিকটা ক্লান্ত। সারাদিন পর রাতটা পার হলো ব্যস্ততায়। ২ ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এমন আরো ২টা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে। ঢাকা ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যা কিছুই হোক না কেন, কোনোভাবে সে বউকে আর হাতছাড়া করতে পারবে না। হৃদ যেখানে থাকবে তার বউ সেখানে থাকবে। এতে ২ পরিবারের কারো কোনো কথা সে শুনবে না আর। বউ তার ডিসিশনও তারই হবে। তার শ্বশুরবাড়ির মানুষ মানুক আর না মানুক,
বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি, বিয়ের পর বউকে তার সাথে রাখার জন্য অন্য কারো সম্মতির অন্তত হৃদখানের প্রয়োজন নেই। দুই পরিবারে যদি কারো হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে, সেটাও হৃদ শুনতে যাবে না। তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা চায়, তাহলে এতে হৃদের কোনো সমস্যা নেই। করুক আয়োজন, কিন্তু শর্ত একটাই, তার বউ তার সাথেই থাকবে। খানবাড়ির বাহিরে হৃদের বউ কোথাও যাবে না, এমনকি মায়ের নিজের বাড়িতেও না। মোট কথা, পরিস্থিতি যাই হোক, ভালো মন্দ সকল পরিস্থিতিতেই তার বউ তার পাশে চাই। অন্তত কারো জন্য সে তার বউকে নিজের থেকে দূরে করবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় হৃদ পরপর কফির মগে চুমুক বসালো। অর্ধ খাওয়া মগটা কফি মেকারের পাশে রেখে বিছানার দিকে এগোলো। মায়ের পাশে বিছানায় টান টান হয়ে শুতে শুতে একই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো হৃদ। মায়া তখনও হৃদের দিকে পিঠ করে কাত হয়ে শুয়ে। হৃদ বিছানায় শুয়ে মায়ের বাহু চেপে নিজের কাছে টানলো। উষ্ণতা আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকের মাঝে। হৃদ দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে মায়ের মাথায় শব্দ করে চুমু খেলো। হাত বাড়িয়ে বেড সাইডের লাইটটা অফ করে দিতেই মুহূর্তে অন্ধকারে ছয়ে গেল কক্ষ জুড়ে। মায়ের ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসা সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়। সকাল ৮:৪৫। হৃদের গাড়ি হতে মায়া জুই দুজনেই নামলো কলেজের সম্মুখে। হৃদ সঙ্গে আসেনি, সে ২ ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে। তাই মায়া আর জুইকে ড্রাইভার নামিয়ে দিয়ে গেল হৃদের অপর গাড়িতে। জুই খুব সকালে মায়ের জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে। মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ততায় জড়িয়ে গেল জুই। তারপরও মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে, বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে। হৃদের সঙ্গে জুইয়ের দেখা মেলেনি। তার আগে হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াকে সকালের লজ্জার সম্মুখীন হতে হয়নি। ইতস্ততার জুই মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল, গোসল করিসনি কেন? মায়া কলেজে ঢুকে আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করল। রাফার সাথে মায়ের কষাকষির হিসাব বাকি। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি। বলতে গেলে সে এখনো বিপদের মুখে ঝুলে আছে, শুধুমাত্র এই রাফার জন্য। আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয়। অন্যমনস্ক মায়া জুয়ের মনোভাব বুঝতে পারল না, আর না বুঝলো জুয়ের বলা কথাটার মানে। বরং জুয়ের কথায় মায়া মুখ কুঁচকে বলল, এত সকালে গোসল কে করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে? যে আজ করব? শুধু উল্টাপাল্টা কথা বলিস। মায়ের কথায় জুয়ের ইতস্ততা আরো বাড়ল। মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিতে বুঝিয়ে মিনমিন করে বলল, এখন তো আলাদা বিষয়, তাই না? মায়া জুয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খোঁজে অনুসন্ধানে চোখ ঘুরিয়ে বলল, কিসের আলাদা বিষয়? দেখ জুই, বিষয় যাই হোক না কেন, এ শীতের সকালে গোসল করার মতো পাবলিক আমি না, বুঝেছিস? গোসল না করে যে বেরিয়েছিস, ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো রাত নেই দিন নেই, যখন তখন গোসল করে। রাতে ৩টা বাজেও উঠে গোসল করা পাবলিক। এসব মানুষের সাথে আমার তুলনা দিলি কেমনে? মায়ের কথায় জুয়ের ইতস্ততা বাড়ল। জুই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বুঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল। মূলত জুই সকালে মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখেছিল বলে এই মুহূর্তে সে সংকোচে আছে। মায়াকে গোসল না করতে দেখে সেটা দ্বিগুণ হলো। জুই মায়াকে পুনরায় বোঝাতে চেয়ে বলল, তারপরও ঋতু, সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়। মায়া বিরক্ত হয়ে বলল, আমার বিয়ের ২.৫ বছর হয়েছে, এতদিন দেখেছিস আমাকে গোসল করতে? যে আজ করব? তারপরও। জুইয়ের কথায় ফোড়ন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল, তারপরও কি জুই? তুই আজকে আমার গোসল নিয়ে পড়েছিস কেন? তুই কি আমাকে চিনিস না? আজ নতুন করে দেখছিস আমাকে সকালে গোসল না করতে দেখে? এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা যেন আমার জন্য ফরজ ছিল। তুইও তো গোসল করিসনি, তাহলে আমাকে বলছিস কেন? অবশ্যই এক। এখন আয়, রাফাকে খোঁজ কর আগে। এই মাইয়ার আজ খবর আছে। ওর জন্য আমি এখনো বিপদের মুখে ঝুলে আছি। চল চল। কথাগুলো বলতে বলতে মায়া তাড়াহুড়োয় পা চালালো কলেজের পথে। আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করেও সন্ধান মিলল না। শ্রেয়া নাদিয়াও কলেজে নেই। মায়ের কলেজের গেট পেরিয়ে মাঠে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ মায়ের কাঁধ জড়িয়ে ধরে উৎফুল্লতায় বলল, জানো এসেছিস? আই মিস ইউ। রাফার কণ্ঠ পেতেই মায়া ফুঁসে উঠল। কাঁধের ওপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার ওপর। রাগে ফুঁসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে উঠে বলল, বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠিয়েছিলি উনাকে? আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না, একা একা লাগে। সে বাসর বুঝে না, তার সিস্টেমে সমস্যা আছে, এই জন্য বউয়ের কাছে আসে না।
কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তাকে? আবার বলেছিলি লিঙ্ক দেখে দেখে শিখতে। ওই কি শিখবে, হ্যাঁ? কি শিখবে? মায়া রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্টু হাসল। মায়াকে আরো রাগিয়ে দিতে নিজের হাতটা টেনে পুনরায় মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে যেন চিল। ২ দিন দেখা হয়নি বলে আমার ওপর এত এত ভালোবাসা বেড়ে গেল। মাইরি সাংঘাতিক তো তুই। রাগান্বিত মায়া আরো ক্ষেপে গেল। রাফার হাতটা ঝাটকা মেরে দিতে দিতে বলল, অসভ্য মাইয়া, কি সব লিঙ্ক পাঠাইছিলি তুই উনাকে? আগে সেটা বল। খবরদার কথা ঘুরাবি না। রাগে মায়ের নাকের পাটা ফুলে উঠেছে। রাফা তাতে মজা পেয়ে বলল, বাপরে, তোরা এত অ্যাডভান্স জানো? সব লিঙ্ক দেখাও শেষ? তা কি কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বলতো শুনি। আউচ! বাহুতে হাত চেপে রাফা মৃদু চেঁচালো। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ হাতের বোতলটা আঘাত করলো রাফার বাহুতে। রাফার চেঁচানোতে নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল, অসভ্য মাইয়া। মায়াকে অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো। জোর করে টেনে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে চাইলে মায়ের রাফার হাতটা ঝাটকা মেরে ফেলে দিতে রাফা আবারও মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, দেখ জানো, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। যদি সেই দিন আমি এসব না করতাম তাহলে হৃদ ভাইয়া হয়তো আজকেও আসতো না তোর কাছে। তুই বল, বিগত ৩ মাস ধরে ভাইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে পেরেছিস বল? হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল। তুই ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছিলি, যেটা আমার ভালো লাগছিল না। এই জন্য আমার উদ্দেশ্য ছিল যে করে হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক। তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনি চলে যাবে। রাফার কথায় মায়ের রাগ কমল। খানিকটা নমনীয় হয়ে মায়া বলল, তাই বলে এসব পাঠাবি? অন্য কিছু করতি। তুই তো কত কিছু করেছিস ভাইয়াকে ফিরাতে, কাজ হয়েছে বল? তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করেছি সেটাতেই ঠিক কাজ হবে। হয়েছেও তাই। ভাইয়া ঠিকই চলে আসলো তোর টান খেয়ে। রাফার কথায় মায়া গলে গেল। আসলে মায়া বিগত ৩ মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে, যেটা মায়া ব্যর্থ হয়েছিল। তবে রাফা যা করেছে তাতে তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে। হৃদকে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে। তবে হৃদের কাছে মায়ের ইজ্জত শেষ। হৃদ ভাবছে মায়া এসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে। এই জন্য তো হৃদ মায়ের সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। আর এখন তো সোজা বলেই দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। বলতে গেলে রাফার কাজে মায়েরও ভালো হয়েছে, আবার বিপদেও পড়েছে। ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে। আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না, যে মায়ের স্বামী ওর সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে। উফ! এই পুরো বিষয়টাতে জুই বোকার মতো দাঁড়িয়ে। মূলত মায়ের রাগের কারণটা জুই বুঝতে পেরে চুপ থাকলো। রাফা যে মায়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুয়ের হয়েছিল আগেই, কিন্তু কাউকে কিছু বলল না। চঞ্চল রাফা মুহূর্তেই মায়াকে নিজের দলে করে নিল। মায়ের কাঁধ জড়িয়ে গলাগলির ভাবও হয়ে গেল। জুই সেই দিকে তাকিয়ে বিনোদন নেওয়ার মাঝে কোথা থেকে আয়ন উপস্থিত হলো সেখানে। গলাকে সে সকলের মনোযোগ ভাঙাতে চমকে ওঠার মতো জুই পেছনে তাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ের কাছে। জুইকে ইগনোর করে মায়া রাফার সঙ্গে কুশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল, শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে হৃদ। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, উনি তো তাই বলল। আয়ন ভুরু উঁচিয়ে জানতে চাইল, তোমার তাতে অসম্মতি আছে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে আয়ন সুন্দর হেসে বলল, হৃদ তোমাকে নিয়ে খুব সেনসিটিভ মায়া। তোমার ব্যাপারে কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না। ও যেটা বলে সেটা শুনে যাও মায়া। তোমার ওপর আসা সকল বিপদের মোকাবেলা হৃদ একাই সামলে নেবে। তুমি শুধু ওর হয়ে থাকো, বাকিটাও সামলে নিবে। আয়নের কথায় মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতে আয়ন অল্প হাসলো। ফের মায়ের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা ক্লাসে যাও মায়া, আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়নের কথায় জুই চুপ রইল। আয়ন বলেছিল জুইকে বিকেলের দিকে দেখা করতে, কিন্তু তার আগে যে সকাল সকাল দেখা করতে আয়ন চলে আসবে তা বুঝেনি জুই। মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন ভাইয়া? একটু কাজ আছে, যেটা জুইকে ছাড়া সম্পন্ন হবে না। ও ক্লাস করবে না? আজ করবে না। আচ্ছা। মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতে জুই ইতস্ততা বোধ করলো আয়নের সম্মুখে দাঁড়িয়ে। আয়নের পিছনে ঘুরে জুইয়ের ইতস্ততার মুখটা দেখে কপাল কুঁচকে বলল, আপনার আবার কি হলো জুই? এমন করছেন কেন? নত মস্তিষ্কের জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, কিছু হয়নি। আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি, কারণ আশেপাশে অনেকেই এদিকটায় তাকিয়ে ওদের দেখছে।
আয়ন কলেজ গেটের বাইরে পথে হাঁটা দিতে দিতে জুঁইয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে আসুন জুঁই। আয়নের পিছন পিছন জুঁইও হাঁটল। আয়নের গাড়ির সামনে আসতে দরজা খুলে দাঁড়ালো। জুঁই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আয়ন পূর্ব থেকে গাড়ির দরজা খুলে জুঁইয়ের দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখাচোখি হলো। ইতস্তত জুঁই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতে আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল, আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুঁই? আজ আসেনি? আয়নের ছোট কথাটা যথেষ্ট ছিল জুঁইয়ের মুড সুইং এর জন্য। মুহূর্তে জুঁইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো আয়নের এক কথায়। আয়ন জুঁইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল, আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুঁই? জুঁই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেদ্দি গলায় বলল, জানি না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে। আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে। আয়নের কথার মানে জুঁই বুঝতে না পেরে বলল, মানে? মানে আজকে আমার বিয়ে, সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জুঁই আয়নের কথা সিরিয়াস নিল না। অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্ত গলায় বলল, আপনার বিয়েতে আমার কি কাজ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কোনো সাক্ষী টাক্ষী হতে পারবো না। আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব। জুঁইয়ের কথায় আয়ন আর হেয়ালি করল না, বরং সিরিয়াস হয়ে বলল, কালকের কথা ভুলে যাচ্ছেন জুঁই? আপনি তো আমাকে কাল ওয়াদা করেছিলেন যে আমি যা চাইবো আপনি তাই আমাকে দেবেন। তাহলে আজ কেন নিজের কথার খেলাপ করছেন? আয়নের কথায় জুঁই শান্ত হতে হতে বলল, আমি কথা খেলাপ করছি না। আমাদের রক্তেই নেই কথা দিয়ে কথা খেলাপ করাটা। আপনি বলুন আপনার কি চাই? আয়ন সরাসরি আবদার করে বলল, আপনাকে চাই জুঁই। জুঁই শকড হওয়ার মতো করে বলল, মানে? আয়ন জুঁইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল, আমি আপনাকে আজ বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? অসম্ভব। জুঁইয়ের অসম্মতিতে আয়ন শান্ত কণ্ঠে বলল, আমার হয়ে যান জুঁই। সারা জীবন আগলিয়ে রাখবো আপনাকে। যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশনটা নিয়েছি জুঁই। আমাকে খালি হাতে ফেরাবেন না। বাকিদের সামলে নেওয়ার দায়িত্বটা আমার। আপনি শুধু হ্যাঁ বলুন। আয়নের কথায় যেন জুঁইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো চাপ পড়ছে। খালি মস্তিষ্কে ধাপ ধাপ করছে আয়নের কথাগুলো। জুঁই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক। অসম্ভব। জুঁইয়ের না করার সঙ্গে সঙ্গে গাড়িটি থামলো একটি কাজী অফিসের সামনে। কলেজ থেকে মাত্র 10 মিনিট দূরে কাজী অফিসটি। আর সেখানে অনেকে দাঁড়িয়ে। রাদিফকে দেখা গেল হাতে দুটো বরমালা নিয়ে আয়ন জুঁইয়ের অপেক্ষা করছে উৎফুল্লতায়। সঙ্গে 4টি মেয়ে আর 7-8 জনের মতো দামড়া দামড়া ছেলে দাঁড়িয়ে একত্রে। আয়নের গাড়িটি থামতে সকলে হইচই করে এদিকটা এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থাতে হাতের ইশারা দিয়ে সবাইকে থামতে বলল। সকলে থেমে যেতে আয়ন দীর্ঘশ্বাস নিজের মধ্যে টেনে আস্তে ধীরে বলল, আপনার হাতে 1 ঘন্টার মতো সময় আছে জুঁই। 1 ঘন্টা ভেবেচিন্তে তারপর উত্তরটা দিবেন আশা করছি। এখন থেকে হয় আপনার সাথে আমার নতুন যাত্রা শুরু হবে, নয়তো এখানে সবকিছুর ইতি ঘটবে। এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে। এতে আমি জোর করব না। তবে একটা কথা মাথায় রাখবেন জুঁই। আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নিব পারিবারিক পছন্দের মেয়েকে। আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন। মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই। গাড়ি থেকে নামার প্রয়োজন নেই। আমি বুঝে নিব আপনি বিয়েতে রাজি নন। কথাটা বলে আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে। জুঁই অশ্রুসিক্ত চোখে ঠোঁট কামড়িয়ে কাজী অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জুঁইয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পেরে দুহাতে মুখ ঢেকে ফুপাতে লাগলো কান্নায়। মায়া পরিস্থিতির শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এটা নিয়ে কত কিছু হচ্ছে। ওদের পরিবারের মানুষজন জানলে কি হবে সেই ভয়ে আছে ওরা। এমন একটা পরিস্থিতিতে আয়ন কিভাবে জুঁইকে এনে দাঁড় করালো? জুঁইয়ের এখন কি করা উচিত? আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? আয়নকে আজ ফিরিয়ে দিলে চিরতরে জুঁই আয়নকে হারাবে। বারবার আয়ন আসবে না জুঁইয়ের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে। আবার আয়নকে গ্রহণ করে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে ওর পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোঁকাদারি করা হবে, যেটা জুঁইয়ের দ্বারা কখনোই সম্ভব নয়। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে। সময়টা তখন 3টা 15-র ঘরে। আয়ন সবেমাত্র জুঁইকে নিয়ে পৌঁছালো হৃদের বিল্ডিং এর সম্মুখে। গাড়ি থামতে আয়ন সিট বেল্ট খুলতে খুলতে নতমস্তিষ্কে জুঁইয়ের দিকে তাকালো। অনবরত কান্নায় ফর্সা মুখটা লাল লাল হয়ে আছে।
চোখের পাতা ফুলে গালে পানির দাগ রেখা দৃশ্যমান। আয়ন জুঁইকে দেখে স্বাভাবিকের ন্যায় গাড়ি থেকে নেমে অপর পাশে দরজা খুলে দাঁড়ালো জুঁইয়ের নামার অপেক্ষায়। আয়ন নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে। জুঁই মাথা ঝুঁকে ফুপিয়ে কাঁদছে, বারবার টিস্যুতে অশ্রুকণা মুছতে মুছতে। নিশ্চুপ আয়ন খানিকটা সময় দাঁড়িয়ে থেকে একটা সময় বলে উঠল, আমরা এসে পড়েছি জুঁই, আপনি নামুন। আয়নের কথায় জুঁই মাথা তুলে তাকালো না, তীব্র অপরাধ বোধে। নত মস্তিষ্কে কেমন ফুপাতে লাগলো আয়নের গলা শুনে। জুঁইয়ের কান্নার গতি বাড়তে দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ কাঁদবেন না জুঁই, এখন কেঁদে কি হবে? সবকিছু আপনার ইচ্ছাই হয়েছে। এখন আসুন, আপনাকে হৃদের ফ্ল্যাটে দিয়ে আমি ঢাকায় ফিরব। আয়নের কথায় জুঁই চমকে ওঠার মতন মাথা তুলে তাকালো আয়নের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। জুঁইয়ের ভেজা চোখে অশ্রু দেখে আয়নের কেমন মায়া হলো জুঁইয়ের প্রতি। জুঁই জড়ানো ভেজা গলায় বলল, এখন চলে যাবেন? আয়নের উত্তর আসলো তক্ষণি, না, রাতে হৃদের সাথে ফিরব। এখন খানবাড়িতে যেতে হবে নির্বাচনের কাজে, হয়তো হৃদও যাবে। আশেপাশে হৃদের লোকেদের দেখা যাচ্ছে, আমি ওদের সাথেই যাব। আপনি এখন ওপরে উঠে যান, মায়াকে ফ্ল্যাটেই পাবেন। আয়নের কথায় জুঁই নেমে দাঁড়ালো। অসাবধানতায় নামতে গিয়ে আয়নের বাহুতে জুঁইয়ের মুখে ঠেকে যেতেই তৎক্ষণাৎ পিছুপা হয়ে জুঁই ক্ষমা চেয়ে বলল, সরি, আমি দেখিনি। ইটস ওকে, আপনি আসুন। আয়নের পিছন পিছন হাঁটল জুঁই। কয়েক কদম সামনে এগোতে আয়ন দেখল আশেপাশে সাদা পাঞ্জাবিতে হৃদের প্রায় ৩০ থেকে ৪০ জনের মতো ছেলেপেলে দাঁড়িয়ে আছে। আসিফকেও দেখা গেল সেখানেই। রাস্তার এপাশ ওপাশ দুপাশেই জায়গায় জায়গায় হৃদের ছেলেপেলেদের দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন থেমে গেল। যেহেতু আশেপাশে হৃদের ছেলেদের উপস্থিতি আছে, তার মানে হৃদকেও এখানে পাওয়া যাবে। আয়ন জুঁইকে মায়ের সঙ্গে ফ্ল্যাটে দিয়ে সে আবার নিচে নেমে যাবে বলে এমনটা চিন্তা করে উপরে উঠতে গেলে তক্ষুনি হাঁক ছেড়ে ডাকলো হৃদের এক ছেলে। আয়নকে চিনতে পেরে চিৎকার করে বলল সে, আয়ন ভাই, ওপরে কেউ নেই। ভাবি ভাই নিচেই আছে, ফ্ল্যাটে তালা। আপনি ভাইকে সামনে পাবেন। আয়ন আর সামনে এগোলো না। যেহেতু হৃদের ফ্ল্যাটে তালা দেওয়া, তাহলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। আয়ন সামনে এগোতে এগোতে জুঁইকে বলল, আমার সাথে আসুন জুঁই। জুঁই আশেপাশে তাকিয়ে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা। রাস্তার এপাশ ওপাশ শুধু হৃদের লোকে দেখা যাচ্ছে। জুঁই নত মস্তিষ্কে হলো। আয়নের পিছন পিছন পা মেলালো। আয়ন খানিকটা পথ এগোতেই হৃদের গাড়ি দেখতে পেল, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। তবে আসিফকে দেখা গেল আয়নের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে, হয়তো হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে সেখানে। আয়ন সেদিকে এগোতে চাইলে পথে দেখা পেল আরিফের। হৃদের জনসভায় আরিফের উপস্থিতি দেখে আয়ন খানিকটা কপাল কুঁচকালো। আয়ন যতটুকু জানে, হৃদের সঙ্গে আরিফের বনিবনা নেই। সেখানে আরিফ হৃদের ছেলেপেলের সঙ্গে একত্রে দাঁড়িয়ে আছে, বিষয়টা কেমন জানি লাগলো আয়নের। আয়নের দৃষ্টির সঙ্গে সঙ্গে জুঁইয়ের দৃষ্টিতেও আরিফকে পড়ল। রাস্তার ওপাশে একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছে সে। বাকিরা খাবার কিনতে ব্যস্ত। প্রায় ৪০ জনের মতো ছেলেদের খাবার আনতে ৬ থেকে ৭ জন ছেলের মতো হোটেলে ঢুকেছে। বাহিরে আরিফ রাকিবের সঙ্গে দাঁড়িয়ে। আরিফকে দেখে জুঁই আয়নের হাতটা চেপে ধরল ভয়ে। আয়ন জুঁইয়ের ভয়ের কারণ বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, আপনি ভয় পাবেন না জুঁই, আমি আছি। আয়ন এগিয়ে এসে আরিফের সঙ্গে দেখা করে জুঁইকে একটা চেয়ারে বসালো, আরিফকে জুঁইয়ের জিম্মিদার বানিয়ে। জুঁই খোলা ছাতার নিচে বসলো জড়সড় হয়ে। একজন ছেলেকে দিয়ে জুঁইয়ের জন্য খাবার অর্ডার করে আয়ন এগোলো রাস্তার অপর পাশে আরিফের উদ্দেশ্যে। আয়নের কিছু কথা বলা বাকি। কথা বলতে আরিফের পারিবারিক মনোভাব বুঝতে চায় সে। যেহেতু মায়ের বিয়েটা এখন প্রকাশ্যে সবার সামনে আছে, তাহলে আরিফের পরিবার হৃদ মায়ের বিয়েটা কেন মেনে নিচ্ছে না, সেটাই মূলত আয়ন জানতে চায়। আয়নকে আসতে দেখে আরিফ নিচ থেকে এগিয়ে আসলো আয়নের দিকে হাত বাড়িয়ে। হাসি মুখে কুশলাদি বিনিময়ের বলল, আসসালামু আলাইকুম ভাই। আয়ন হাত মিলিয়ে একই উৎফুল্লতায় হাসি মুখে উত্তর দিতে দিতে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আরিফ? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তা তোমরা এখানে কি করো? কথা বলতে বলতে আয়ন রাকিবের সঙ্গে হাত মিলালো। আরিফ উত্তর দিয়ে বলল, নিহাল আঙ্কেল কল দিয়েছিল ওনাদের বাড়িতে যেতে। আসিফ ভাই ফোন করে বলল এখন আসতে, তাই আসলাম। যাক, ভালো করেছো তাহলে। তোমাদের দেখে খুশি হলাম। আমরা সবাই চাই তুমি আমাদের সঙ্গে মিলেমিশে থাকো। আমরা এখন একে অপরের আত্মীয় মানুষ, তাই না? আয়নের কথায় আরিফ অল্প হাসল। তার মূলত কারো সাহায্য নিয়ে সামনে এগোনো পছন্দ না। সে কারো দাপটে নয়, বরং নিজ যোগ্যতায় সামনে এগোতে চায়।
আরিফ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, দেখা যাক ভাই, আল্লাহ কপালে কি রাখছে। আয়ন বলল, শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করছো। জি ভাই। ভেরি গুড। তো তোমার ব্যবসার কি খবর, কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে ভাই। এই সপ্তাহ পর ইন্ডিয়া যাব নতুন কিছু কালেকশন ইনপুট করতে। ব্যবসাটা একটু বড় করতে চাইছিলাম। ইনশাল্লাহ, দোয়া রইল। আর কোনো হেল্প লাগলে অবশ্যই একজন বড় ভাই হিসেবে বলতে পারো আমাকে। আমি সবসময় তোমার পাশে থাকব। আয়নের মনোভাব বুঝতে পেরে আরিফ হেসে বলল, কি ব্যাপার ভাই, আপনিও কি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মুডে আছেন নাকি? আরিফের কথায় আয়ন পাল্টা প্রশ্ন করে বলল, তোমার কি মতামত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না বলছো? আয়নের পাল্টা প্রশ্নে আরিফ চুপ করে যায়। আয়ন আরিফকে চুপ করে যেতে দেখে ফের প্রশ্ন করে বলল, তোমরা কি এখনো হৃদমায়ের সম্পর্কটা নিয়ে কোনো দ্বিধায় আছো আরিফ? আরিফ সহজ গলায় বলল, না ভাই। আয়ন তীক্ষ্ণতায় বলল, তাহলে তোমার পরিবারের কেউ? বাসায় এখনো জানানো হয়নি মায়ের বিয়েটা সম্পর্কে। ভাবছি আজকে রাতে ট্রেনে বাসায় ফিরে কাল এই বিষয়ে পরিবারের সঙ্গে বসবো, তারপর সঠিক কোনো কিছু বলতে পারবো। আরিফের কথায় আয়ন কৌতূহলী গলায় বলল, কেন, তোমার পরিবার কি কোনোভাবে হৃদকে জামাতা হিসেবে মানতে আপত্তি আছে নাকি? আরিফ নিজের পারিবারিক দিকটা প্রকাশ করে বলল, তেমন কিছু না ভাই। আসলে আমরা মায়ের বিয়ে চেয়ারম্যান পরিবারে ঠিক করে রেখেছিলাম। আমার আব্বু চাচুরা অনেক স্ট্রিক্ট আর জবানদারি মানুষ। ওনারা মায়ের বিয়ের ওয়াদা করেছিল চেয়ারম্যান পরিবারের সঙ্গে। সেই জন্য এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি, বাকি কিছু না। আয়ন ফের প্রশ্ন করে বলল, তোমার পরিবার যদি মায়ের বিয়েটা নিয়ে আপত্তি জানায়? আয়নের কথায় আরিফ দৃঢ়তায় উত্তর দিয়ে বলল, তাহলে মায়ের জায়গায় জুয়ের বিয়ের প্রস্তাব রাখবো পরিবারে। মায়া অলরেডি ম্যারিড সেখানে, ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া সম্ভব না। চেয়ারম্যান পরিবার ভালো, ছেলেও শিক্ষিত, জুইকে ভালো রাখবে। আব্বু চাচারও ওয়াদা রক্ষা হবে। আরিফের কথাটা যেন আয়নের কলিজায় লাগলো। শকড খাওয়ার মতো কিছুক্ষণ নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়ন প্রথমে ভেবেছিল এমন কিছু একটা হবে মায়াকে বিয়ে দিতে না পারলে। পারিবারিক প্রেসারে জুইকে মায়ের জায়গায় বসাতে চাইবে। হচ্ছেও তাই। এজন্য আয়ন বিয়েটা নিয়ে জুইকে তাড়াহুড়ো করছিল। শূন্য মস্তিষ্কে আয়ন এই মুহূর্তে আরিফকে কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। খানিকটা সময় নিয়ে আয়ন নিজেকে স্বাভাবিক দেখাতে চাইল আরিফের সামনে। জুয়ের প্রসঙ্গটা এড়িয়ে পুনরায় হৃদমায়ের সম্পর্কের কথাটা জানতে চেয়ে বলল, হৃদমায়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে, সেটা তোমার পরিবারে মেনে নেবে? আরিফ বুক ভারী দীর্ঘশ্বাস গোপন করে নরম গলায় বলল, এখানে আমি বা আমার পরিবারের কেউ ম্যাটার করে না ভাই। আমরা যদি কেউ গুরুত্বপূর্ণ হতাম, তাহলে এখানে আমাদের মত অমতের প্রসঙ্গ আসতো। বলতে পারতাম আমাদের বোন আমাদের বাসায় যাবে আগে, তারপর বোনকে সসম্মানে ওর শ্বশুরবাড়িতে পাঠাবো। এখানে আমরা অমূল্যহীন মানুষের মতো হই না। সেই জন্য আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি, নয়তো আমার বোন শব্দটা তো সে কবেই পর হয়ে গেছে। আরিফের কথার মানে আয়ন বুঝল। মান অভিমানে আরিফ মায়ের ওপর কষ্ট পেয়ে চুপ করে থাকছে। ভাই বোনের বনিবনা করার দরকার। হৃদের সঙ্গে এই বিষয়ে কথা বলাও দরকার। নতুন সম্পর্ক গড়তে গিয়ে পুরাতন সম্পর্ক ছিন্ন করা যাবে না। সকল সম্পর্ক নিয়েই একত্রে আমাদের চলতে হবে। তবে তার আগে আরিফের মায়ের প্রতি অভিমানের দেওয়াল ভাঙতে হবে। আয়ন আঙুল তুলে রাস্তার অপর পাশে অদূরে দাঁড়িয়ে থাকা হৃদমায়াকে দেখিয়ে বলল, তোমার মায়ের প্রতি কষ্ট অভিমান থাকতে পারে আরিফ, কিন্তু তোমার কি মনে হয় মায়া নিজের জন্য ভুল কাউকে চুজ করেছে? আরিফ চোখ তুলে তাকালো আয়নের আঙুলে তাক করার পথে। অদূরে দেখা গেল রাস্তার একপাশে হৃদ মায়া দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে। হৃদের এক হাত কানে চেপে ফোনে কথা বলছে, তো অপর হাতে মায়ের কলেজ ব্যাগ চেপে ধরা। মায়া হৃদের পাশাপাশি দাঁড়িয়ে হৃদের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আয়নের কথায় আরিফকে চুপ করে যেতে দেখে আয়ন ফের বলল, আমি জানি তুমি হয়তো হৃদের প্রতি নারাজ, কিন্তু আমি বলবো তুমি তোমার পার্সোনাল বিষয়গুলো আলাদা রেখে শুধু হৃদ মায়াকে দেখো। মায়ের জন্য হৃদের থেকে পারফেক্ট কেউ হতে পারে না আরিফ। তোমরা চেষ্টা করো হৃদের মতো কাউকে মায়ের জন্য এনে দিতে পারবে না। হৃদের রাগ বেশি হতে পারে, কিন্তু সে তোমার বোনকে নিয়ে খুবই সেনসিটিভ। জীবনে এমন অনেক ছেলে পাবে তুমি, যে প্রেম করে ধোকা দেয়। আবার কিছু ভালোবাসা সত্যিকারের হয়েও দেখবে শেষ পর্যন্ত ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। কোনো না কোনো কারণে হেরে যায় তারা। হয় পারিবারিক, নয়তো সমাজের ভয়ে, আর নয়তো মন বদলে ভালোবাসাগুলো হারিয়ে যায় কোথাও। তুমি এমন ভালোবাসা খুব কমই দেখতে পাবে, যে তোমাকে পাওয়ার জন্য তোমার সাথে লড়াই করে নিবে।
সমাজ, পরিবার বা অন্য কোনো কিছু তার কাছে ম্যাটার করে না, একমাত্র ভালোবাসার মানুষটা ছাড়া। মোট কথা, কোনো কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে ইচ্ছুক নয়। আর সেইটাই হচ্ছে হৃদ খান, যে মায়াকে পাওয়ার জন্য নিজের পরিবার, তোমার পরিবার, এমনকি মায়াকেও সুযোগ দিচ্ছে না হৃদ ছেড়ে যাওয়ার। এবার তুমি বলো, তুমি পারবে হৃদের মতো একটা ছেলেকে নিজের বোনের জন্য এনে দিতে? পারবে? আরিফ আবারও চুপ। আয়নের কথা ওর মস্তিষ্কে ধারণ করছে, বুঝতে পেরে আয়ন ফের বলল, হৃদ খানের ভালোবাসা শুধু ভয়ঙ্কর নয়, ভয়াবহ বটে। এই যে এক্ষুনি দেখো, আমি, তুমি, হৃদের বাবা, আমরা সবাই হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে, অথচ হৃদ খান নিজের বইয়ের ছোট ছোট আবদার পূরণ করতে ব্যস্ত। এরপরও কি তুমি ভাববে এদের দুজনকে আলাদা করার কথা? আয়নের পরপর কথায় আরিফ উত্তর করতে পারল না। ও শুধু চুপ করে রইল। তার কাছে বলার মতো আপাতত কোনো ভাষা নেই। তবে মায়া যে নিজের জন্য ভুল কাউকে বাছাই করেনি, তাতে আরিফও সন্তুষ্ট। হৃদ কান থেকে ফোন নামিয়ে হাতে রাখলো। পকেটে ফোন রাখার অভ্যাস তার নেই। মায়া পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি চিবোচ্ছে। হৃদ কপাল কুঁচকে মায়ের হাতের দিকে তাকালো। ঝালমুড়িতে মুড়ি কম, মরিচ বেশি দেখা যাচ্ছে। মায়ের এত ঝাল খাওয়ার ব্যাপারটা মোটেও পছন্দ না হৃদের। মায়ের গায়ে এখনো সকালের কলেজ ড্রেস পরা। মায়াকে হৃদ কলেজ থেকে নিয়ে এসেছিল দুপুরে। তারপর দুপুরে লাঞ্চ দুজন একত্রে করেছে। তারপর থেকে মায়াকে সঙ্গে সঙ্গেই রেখেছে হৃদ। এখানের খালি ফ্ল্যাটে মায়াকে একা রাখা যাবে না বলে হৃদ খান মায়াকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আশেপাশে এত ছেলে পেলে বলে হৃদ মায়াকে নিয়ে সে আলাদা আলাদা থাকছে। মায়ার গায়ে বোরখা না থাকায় বিষয়টা মাত্রই লক্ষ্য করলো হৃদ। কপাল কুঁচকে বলল, তোমার বোরখা কই? মুড়ি চিবোতে চিবোতে মায়া ঝটফটে উত্তরে বলল, আমার বোরখা নেই। কেন? কেউ বলেনি কখনো বোরখা পরতে, সেজন্য দরকার পড়েনি। কিনেও দেয়নি কেউ। মায়ের কথায় হৃদের মেজাজ খারাপ হলো। সে চোয়াল শক্ত করে বলল, স্টুপিড, কারো বলাতে তোমার বোরখা পরতে হবে? নিজের বুদ্ধি খাটিয়ে পড়তে পারো না? মায়া মুড়ি চিবোতে চিবোতে হৃদের দিকে তাকিয়ে বলল, না, আমার বুদ্ধি নেই। আমি ছোট মানুষ, সেজন্য বুদ্ধি খাটাতে পারি না। মায়ার কথায় হৃদ রাগে কটমট করে বলল, তুমি ছোট? হ্যাঁ। তাহলে আমি কে? আপনি মানুষ। শাট আপ। ওকে। হৃদ দাঁতে দাঁত পিষে বলল, তুমি ছোট হলে আমি কি করি তোমার সাথে? স্বামী তো আরো 2.5 বছর আগে জুটাইছো। তাহলে বুদ্ধি করে বোরখা পরতে পারো না? হৃদকে রেগে যেতে দেখে মায়া খাওয়া থামিয়ে গাল ফুলিয়ে বলল, রাগ করছেন কেন? কেউ আমাকে কখনো বোরখার কথা বলেনি, সেই জন্য পড়া হয়নি। আপনি বললে অবশ্যই পরবো। আমি তো আপনার সব কথা শুনি, তাই না? মায়ের গাল ফুলানো কথায় মুহূর্তেই হৃদের সব রাগ নেমে গেল। মন মস্তিষ্ক শীতল হলো মায়ের কথায়। হঠাৎ করে অজানা কারণে মায়ের প্রতি খুব মায়া হলো হৃদের। মনে হচ্ছে দুজনের শেষ দেখা এটা। যদিও হৃদ এসব কথায় বিশ্বাসী নয়, তারপরও হৃদ হাত বাড়িয়ে মায়ের মাথায় হাত রাখলো পরম যত্নে। পরপর মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার হয়ে থাকবে তো সারা জীবন? মায়া মিহি গলায় উত্তর করলো তক্ষুনি। বলল, আমি তো আপনারই। আমি না থাকলেও আমার হয়ে থাকবে তো? হৃদের কথাটা মায়ের পছন্দ হয়নি। হৃদ ছাড়া মায়ের অস্তিত্ব শূন্য। তাই মায়া কেমন জেদি সুরে উত্তর করে বলল, আপনি না থাকলে আমিও নেই। আপনি আছেন বলে আমি আছি। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি থাকতে পারবো না। মায়ের কথায় হৃদের মন শান্ত হলো। হৃদ মায়াকে আশ্বস্ত করে বলল, কোথাও যাচ্ছি না বউ, এই তো আছি আমি। হৃদ মায়ের মাথা থেকে হাত নামাতে নামাতে পুনরায় হাতের ফোনটা বেজে উঠতে হৃদ ফোনের দিকে এক পলক তাকিয়ে ফের মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে বলল, আর কিছু খাবে তুমি? মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ বলল, আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। হৃদ হাতের ফোনটা নিয়ে খানিকটা দূরে দাঁড়ালো মায়ের থেকে। বেশ একটা দূরে নয়, এই তো 10-15 কদমের দূরত্বে দাঁড়িয়ে হৃদ নিজের জরুরি ফোন আলাপ চালালো। সাথে সতর্কতা অবলম্বন করে ফুটপাতের খানিকটা পাশ ঘেঁষে দাঁড়ালো। সামনে দিয়ে রিক্সা, অটোরিকশা আর প্রাইভেট কারের যাতায়াত চলছে পরপর। সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। আশেপাশে হৃদের ছেলেপেলের আনাগোনা। মায়া ঝালমুড়ি চিবোচ্ছে আর আয়ন, রাদীপ সহ বাকি ছেলেদের নিয়ে রাস্তা পার হচ্ছে, হাতে সকলের জন্য খাবার প্যাকেট নিয়ে। এমন্ত অবস্থায় বিকট শব্দে সবকিছু যেন থমকে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য কেউ বুঝতো না কি হয়েছে আসলে। 2-3 সেকেন্ডের মধ্যে মায়ের গগন ফাটানো চিৎকারে মন্থ হলো সবকিছু। চোখের পলকে মায়ের হাতে ঝালমুড়ি আর হৃদের ফোন দুটাই রাস্তায় ছড়িয়ে পড়ল এলোমেলোভাবে।
তার সঙ্গে সঙ্গে হৃদের নিতান্ত দেহটা চলন্ত ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে লুটিয়ে পড়ল রাস্তায়। মুহূর্তের মাঝে তরল তাজা রক্ত ভেসে গেল রাস্তা। গড়গড় করে ভেসে গেল সবকিছু। হৃদের নিঃশ্বাস তখনও থেমে থেমে চলছিল। চোখের পাতা বন্ধ হওয়ার পথে দেখা গেল মায়াকে চিৎকার করে দৌড়ে আসতে। হৃদের দেহ অক্ষত অবস্থা হলেও মাথাটা বেশ থেতলে গেছে ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে। কপাল চুইয়ে চুইয়ে রক্ত চোখের পাতা বেয়ে রাস্তায়। সবকিছু কেমন নিস্তব্ধ আর নিশ্চুপ লাগছে হৃদের কাছে। অথচ চারিপাশে কেমন শোরগোল আর অস্থির উত্তেজিত পরিবেশ হয়ে উঠল হৃদের অ্যাক্সিডেন্টে। চারিপাশে হৃদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেপেলের মাঝে মুহূর্তে দৌড়াদৌড়ি আর অস্থির উত্তেজনা চিৎকার শোনা গেল। সকলের মুখে মুখে ভাই ভাইয়ের সচিৎকারে কম্পিত হলো পরিবেশ। আয়নের আরিফের খাবার প্যাকেটগুলো রাস্তায় পড়ে রইল অবহেলিত অবস্থায়। শুধু হৃদের ছেলেপেলেদের মধ্যে অস্থির উত্তেজনা প্রকাশ পায়নি। রাস্তা সবেত গাড়ি থেমে যায় হৃদ খানের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। হইচই শোরগোল, দোকানপাট থেকে শুরু করে গাড়ি থেকে মানুষজন বেরিয়ে দৌড়ালো ট্রাকের পিছন পিছন। আর বাকি হৃদের উদ্দেশ্যে। মুখে মুখে সকলেরই একই কথা, দেখে শুনে হৃদ খানকে ট্রাক চালক টক্কর মেরেছে, নয়তো হৃদ খান রাস্তার ফুটপাতে ঘেঁষেই দাঁড়িয়েছিল। সেথায় সচরাচর রিক্সা ব্যতীত ট্রাক চলা নিষিদ্ধ। সেখান থেকে অ্যাক্সিডেন্ট মানে কেউ স্বেচ্ছায় এই কাজটা করেছে ষড়যন্ত্র করে। এখন প্রশ্ন হলো, হৃদ খান বাঁচবে তো? শান্ত স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করে কেমন উত্তেজিত হয়ে উঠল। মায়ের গগন কাঁপানো চিৎকারে যেন মাটিসহ সবকিছু কম্পিত হচ্ছে। মায়া প্রথম হৃদের মাথার কাছে বসলো। উপর হয়ে হৃদকে রাস্তা থেকে টেনে নিজের কোলে শোয়ালো। হৃদের থেতলে যাওয়া মাথা দেখে মায়ার শরীরে কম্পন বাড়ল। হৃদকে দুহাতে ঝাপটে জড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, যান, 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 চোখ বন্ধ করবেন না, যান। কিচ্ছু হবে না আপনার। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। যান, যান। মায়ের অনবরত প্রলাপে হৃদ চোখ টেনে মায়ের দিকে তাকালো। নিঃশ্বাস প্রায় বন্ধর পথে। তারপরও হাত বাড়িয়ে মায়ের মাথাটায় হাত রাখতে চাইলে মায়া মুহূর্তেই মাথাটা ঝুঁকে দিল হৃদের সামনে। মায়ের মাথায় সাদা হিজাবের ওপর হৃদের কম্পিত হাতটা কোনো রকমে রাখতেই রক্তরঞ্জিত হয়ে গেল সেটা। হৃদের মায়ের সঙ্গে আর শেষ কথা বলা হলো না। তার আগে হৃদের হাতটা মায়ের মাথা থেকে কোলে পড়তেই মায়া পুনরায় চিৎকার করে পাগলামি করে বলল, এই, এই, আপনি এক্ষুনি আমাকে বলেছেন আপনি আমারে ছেড়ে কোথাও যাবেন না। তাহলে চোখ বন্ধ করলেন কেন? চোখ খুলুন। খুলুন বলছি। আমি আপনারে ছাড়া বাঁচব না, যান। হৃদের সারা শব্দ না পেয়ে মায়া গগন কাঁপানো চিৎকার আসলো তক্ষুনি। আল্লাহ গো! আল্লাহ তুমি কই? আল্লাহ! আহ! মায়ের বুক ফাটা আর্তনাদে মানুষ থেকে শুরু করে যেন জমি, আসমান, গাছের পাতাগুলো যেন হাহাকার করছিল মিলের অমিল দেখে। ততক্ষণে হৃদ মায়াকে ঘিরে সকলেই দাঁড়িয়ে। আসিফ, আয়ন, আরিফ, জুই সহ উপস্থিত সকলের ভিড় পড়ল সেখানে। ছোট বড় সকলের চোখে পানি। আয়ন, আসিফ, এমনকি আরিফ সহ সকলেই কাছে ভাই ভাই বলে। আয়নের চোখেও পানি। একজন ডাক্তার হয়েও সে কম্পিত হাতে হৃদের পালস চেক করছে। চারিপাশে মুহূর্তের মাঝে কেমন হাহাকার ছেয়ে গেল। আয়ন, আসিফ সহ কিছু ছেলেপেলে হৃদের দেহটা ধরাধরি করে উঠাতে চাইলে জুই, আরিফ এগিয়ে এসে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরে আটকালো দুহাতে টেনে। মায়া শক্তিতে আরিফ আর জুয়ের সঙ্গে উঠতে না পেরে ছটফট করে লাফাতে লাগলো হৃদকে নিয়ে যেতে দেখে। মায়া পাগলের মতন ধস্তাধস্তি করলো জুই আর আরিফের থেকে ছাড়া পেতে। আত্মচিৎকার করে বলতে লাগলো মায়া, জুই আমারে ছাড়, আমারে যাইতে দে তোরা। আমার স্বামী, আমার স্বামী ভালো নেই জুই, আমার স্বামী ভালো নেই। আমি ওনারে ছাড়া বাঁচবো না জুই, আমারে যাইতে দে তোরা, যাইতে দে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো! চিৎকার করতে করতে মায়া শক্তিতে উঠতে না পেরে মায়া বসে পড়ল। মায়াকে রাস্তায় বসে যেতে দেখে জুই, আরিফ দুজনে মায়ের দুহাত শক্ত করে চেপে ধরে রাস্তায় বসিয়ে রাখলে মায়া পুনরায় ধস্তাধস্তি করে আরিফের কাছে আকুতি করে বলল, ভাই, আমারে যাইতে দাও না ভাই, তোমার পায়ে পড়ি আমি। আমার স্বামী ভালো নেই ভাই, আমারে তার কাছে যাইতে দাও। আমার উপরে দয়া করো ভাই, আমারে যাইতে দাও। সবাই উনারে নিয়ে চইলা যাইতেছে ভাই, আমারে যাইতে দাও তুমি। আমি উনারে ছাড়া বাঁচবো না ভাই, বাঁচবো না। আল্লাহ, ও আল্লাহ! মায়ের আত্মচিৎকার জুই, আরিফ দুজনেই কাঁদলো, তারপরও মায়াকে ছাড়লো না। এখানে অসংখ্য ছেলেদের মাঝে মায়া কোথায় যাবে? তাছাড়া হৃদের এই কন্ডিশনে মায়ের থাকা ঠিক হবে না। কারণ রোগীর কাছে চিৎকার করা ঠিক না। তাছাড়া মায়ের যে অবস্থা দেখা যাচ্ছে, সে হৃদের ক্ষতি না করলেও নিজের ক্ষতি করে ফেলবে পাগলামি করতে করতে। তাই আপাতত মায়াকে হৃদের থেকে দূরে রাখতে আরিফ, জুই মায়াকে আটকে রাখলো। হৃদকে হসপিটালাইজ করলে না হয় তখন আরিফ মায়াকে নিয়ে দেখতে যাবে।
হৃদের দেহটাকে সকলে দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠাতে দেখে মায়া ফের গর্জে চিৎকার করে উঠে আল্লাহকে ডাকলো সাহায্য চেয়ে। আল্লাহ! ও আল্লাহ! তুমি কই আল্লাহ? তুমি কই? তুমি সহায় হও তার। আল্লাহ! আ বলতে, বলতে মায়া জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আরিফের কোলে। মায়ের সাদা ড্রেস হৃদের তাজা রক্তে লাল, লাল হয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত। হৃদের গাড়ি নিয়ে যেতেই রাস্তার মানুষজন মায়াকে ঘিরে ভিড় জমালো গুঞ্জন করতে, করতে। আজকের পাঠটা এত কষ্টের কেন বলো তো? এত কষ্টের পাঠ কি নেওয়া যায়? তোমার আমার মাঝখান থেকে আমাদেরই হিরো হৃদ খান চলে যাচ্ছে এভাবে? এটা তো সহ্য করা যায় না। যাই হোক, পরবর্তী পর্ব দেখতে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। ও, আরেকটা ভালো কথা। পদ্মজা, ইলমা বেহেরোজের সিজন ২ আসছে। তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো। আমির হাওলাদার, এক ছদ্মবেশীর উপাখ্যান। ভিডিওটি গিয়ে অবশ্যই দেখে আসো। তোমার আমার পাপিষ্ঠ পুরুষ, পাপের রাজা আমির হাওলাদার চলে আসছে। ভিডিও না দেখলে হবে? যাও, ভিডিও দেখে আসো। আল্লাহ হাফেজ।